সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এখানে হয়তো অনেকগুলো বিষয়ে রেফারেন্স স্বরূপ চলে আসতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি, এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কি কারণে তারুণ্যের প্রতি এতটা গুরুত্ব দিচ্ছেন। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটি আমার অনুমান থেকে আমি বলবো। বাংলাদেশের ইতিহাস, বিপ্লব বা আন্দোলন যদি আমরা দেখে থাকি, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ অভ্যুত্থান, ৭১ যুদ্ধ, ৯০ গণ অভ্যুত্থান, তারপরে আমাদের এই সম্প্রতি জুলাই আগস্ট বিপ্লব, সর্বত্রে আমরা দেখতে পাই তারুণ্যের সবচেয়ে বড় একটা প্রভাব, এবং প্রতিটা ক্ষেত্রেই তরুণরাই সফল হয়েছে এবং তরুণরাই অগ্রণী ভূমিকা রেখেছিল। আরেকটি বিষয় হচ্ছে, তরুণদের মাধ্যমে যে অর্জন সম্ভব তা অন্য কারোর মাধ্যমে সম্ভব নয়। আর তরুণরা যদি বিপদগামী হয়, তাহলে পুরো জাতি বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু যুবক বা তরুণদের প্রতি গুরুত্ব দিয়েছেন, যেটা হাদিসে আছে যে সবচেয়ে বেশি যে ইয়াং বা তরুণ, তাদের দোয়া কবুল হয়। তার কারণ হচ্ছে কি, তাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়াও আমাদের রাজনৈতিক গতানুগতিক ধারায় তরুণদেরকে আমরা সর্বত্র যদি গুরুত্ব দেই, সেক্ষেত্রে আমরা যেমন একটা কথা আছে যে সব ক্ষেত্রে আপনার সাহসিকতাকে আমরা প্রশংসা করে থাকি, কিন্তু সাহসিকতাই যথেষ্ট না, সাহসিকতার পাশাপাশি নীতি নৈতিকতা থাকা অত্যন্ত জরুরি, যেটা আমরা বর্তমানে এই জুলাই অভ্যুত্থানের পরে যার সবচেয়ে বড় বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী, যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই, কিন্তু তার সেই উদারতা মানে এই নয় যে সেটা তার দুর্বলতা। সো আমাদেরকে এই জায়গাটায় কথা বলতে হবে যে আমরা কেন আমরা এটার প্রতিবাদ করিনি, কেন ক্রেডিট নেইনি। কারণ আমরা চাই ইউনিটি, উই ওয়ান্ট ন্যাশনাল ইউনিটি, আমরা চাই শান্তি, আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরিয়ে আনতে। সেই ইমেজ ফিরিয়ে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি। আরও একটি বিষয় হচ্ছে, কেন গুরুত্ব দিয়েছেন এখানে, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 60% প্লাস হচ্ছে 35 বছর বয়সের নিচে, অ্যান্ড 25 বছর বয়সের নিচে হচ্ছে 50%। আপনি চিন্তা করেন, একটা দেশের জনগোষ্ঠীর 60 থেকে 70% যদি তরুণ হয়ে থাকে, সেখানে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আর এই গোষ্ঠী যারা আছে, বলতে গেলে 35-এর নিচে সবাই, বলতে গেলে না সবাই, আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। কতটা দুঃখের বিষয় যে এই আন্দোলনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভোটাধিকার, কিন্তু সেই ভোটের ব্যাপারে কোনো কিছু এখনো নেই। আমরা এই জায়গাটা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরো একটি বিষয় হচ্ছে, এখন আমি কি বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদেরকে বলবো। তা হচ্ছে যে তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা, দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি পরিবার নিয়ে তার যে একটা ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ ছিল, এই বিষয়ে কিছু কথা বলবো। এবং এছাড়া আমি তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথাটা আমি অলরেডি বলেছি। শেখ হাসিনার কিছু ন্যারেটিভ নিয়ে কথা বলি। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কবে থেকে এই শেখ হাসিনা, বিএনপি পরিবার এবং তারেক রহমান নিয়ে ন্যারেটিভ তৈরি করা শুরু করেছে। আপনারা যদি 2001 সালে ফেরত যান, সেই 1 অক্টোবর যখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় আসে, তখন কিন্তু এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন। দল গঠনে, দলে তরুণদেরও সম্পৃক্ত করা, একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন। এবং তার সেই কাজের সফলতা স্বরূপ যখন বিএনপি ক্ষমতায় আসে, তারপরে শুরু হয়, এবং এখানেই না শুধু 2002 সালে 3 সালে যখন
তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান, তখনই শেখ হাসিনার ভিতরে ভীতি সঞ্চার হয়। কেন তিনি তারেক রহমানকে এত ভয় পেতেন, কেন বিএনপি পরিবারকে এত ভয় পেতেন? কারণ ছিল তিনি জানতেন তার যোগ্যতা কোথায়। তিনি জানতেন যে পথে তারেক রহমান হেঁটে যাচ্ছে, এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি, আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন, এবং বাংলাদেশে সেটা সম্ভব। কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না, বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে। যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে, এবং এইটাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ভয়। যে কারণে তিনি প্রথম আলো, ডেইলি স্টার নামক পত্রিকার দ্বারা, মনস্টার কিছু মিডিয়ার দ্বারা তার বিরুদ্ধে প্রচারণা, বিএনপি পরিবারকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। অথচ দেখেন, এই আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী পরিবারের, শেখ পরিবারের লোকজন শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। তাদেরকে নিয়ে কিন্তু প্রথম আলো ঢালাওভাবে পরিবার নিয়ে রিপোর্ট করেনি, জয়কে নিয়ে রিপোর্ট করেনি, পুতুল কিনে করেনি, পুতুলের জামাই কিনেও করেনি। আমি আসলে পারিবারিক বিষয় টেনে আনবো না, বাট আপনারা জানেন আমি কোনটা বলতে যাচ্ছি। দেয়ার আর লট অফ স্টোরিজ যেগুলি করা হয়নি। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে, দেয়ার ওয়াজ এ মিথ very deliberately propagated by the specific enemy who are a threat for our sovereignty. And you know, আমি কোন ধরনের এনিমির কথা বলছি, কারা আমাদের সভরেন্টির জন্য থ্রেট, সেই তাদের দ্বারা একটা মিথ তৈরি করা হয়েছিল যে তারেক রহমানের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব আছে, বা হি হ্যাজ ডিসরেসপেক্ট ফর আর্মি। হাউ ক্যান ইট বি? একটা মানুষ যার বাবা বাংলাদেশের মিলিটারি টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন, জেনারেল ছিলেন, তার কি করে ডিফেন্সের প্রতি অসম্মান থাকতে পারে? এটা কখনোই সম্ভব না। বরং তার দ্বারাই সবচেয়ে বেশি সম্মান থাকার কথা। তার দ্বারাই ডিফেন্স, এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রোটেক্টেড হওয়ার কথা তার দ্বারাই। কারণ তিনি একজন পরীক্ষিত ব্যক্তি। তার বাবা যে আদর্শ তৈরি করে দিয়েছে, সেটার উপর ভিত্তি করে তিনি এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে পারবেন। এবং আমি জানি, একজন সামরিক বাহিনী কর্মকর্তা হিসেবে বলতে পারবো, আমাদের বর্তমান সেনাবাহিনীতে যত তরুণ অফিসার আছে, তারা এই 3rd আগস্ট, যেই 3rd আগস্টকে আমরা ভুলে যাচ্ছি, যখন এই এনসিবির নেতারা, যখন এই নাহিদ, সার্জিস, হাসনাতরা, তারা যখন হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল, ঠিক ওই মুহূর্তে এই 3rd আগস্ট, তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রাণে উদ্বুদ্ধ হয়ে। এটা মনে রাখতে হবে, কারণ প্রতিটা তরুণ অফিসার তারা জিয়াউর রহমানের গল্পকে তাদের আদর্শ মনে করে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। অথচ এই কোয়ালিটি, এই স্কোপটাকে, এই অপরচুনিটিটা, এই সম্ভাবনাকে তারা আওয়ামী লীগ থ্রেট মনে করে। বাংলাদেশের প্রকৃত শত্রুরা এটাকে থ্রেট মনে করে। তারা জানে যে এটা যদি হয়ে থাকে, এটাই যেহেতু তার শক্তি, সো আমাদের তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে, যেটা আমরা অতীতে দেখে আসছি। আরো একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতারা হয়তো বা সংকোচ বোধ করেন একটা কথাকে সামনে আনতে, বাট আমি বলবো প্রকৃত ইতিহাস আমাদের তুলে ধরতে হবে। আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, আরেকটি কথা ভুলে যেতে পারি, তোমাদেরকে ইতিহাস পড়তে হবে। কারণ ইতিহাস, সমাজনীতি, রাষ্ট্রনীতি এগুলো না পড়লে দেশের দায়িত্ব নেওয়া যাবে না। বিশেষ করে এখানে তরুণদের রাজনৈতিক ভাবনার কথা যে বলা হয়েছে, অর্থনীতির মুক্তির কথা বলা হয়েছে, রাজনৈতিক ভাবনার কথা ভাবতে গেলে সেখানে আমি মনে করি প্রতিটা তরুণের সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ইতিহাস, শুধু ইতিহাস না, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ইউরোপিয়ান ইতিহাস, ইসলামিক ইতিহাস সব জানতে হবে। এটা না জানলে আমরা রেফারেন্স দিতে পারবো না, কম্পারেটিভ স্টেটমেন্ট দিতে পারবো না, আমরা তুলনা করতে পারবো না শেখ মুজিবের 71 থেকে 75 কি হয়েছে, আমরা তুলনা দিতে পারবো না আমরা এই গত 17 বছরে কি হয়েছে এবং অনন্য রাষ্ট্রপ্রধানের সময় কি হয়েছিল। আমাদের কম্পারেটিভ স্টেটমেন্ট জানতে হবে, আমাদের অর্থনীতি জানতে হবে, আমাদের জানতে হবে বর্তমানে গ্যাস সংকটের কারণে, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে এটা 60% গ্যাসের যে উৎপাদন কমে গিয়েছে। আমাদের এটাও জানতে হবে যে শেখ হাসিনা পিরিয়ডে 2023 সালের রিপোর্ট অনুযায়ী আপনার 178% আপনার গ্যাসের দাম বেড়েছিল, এখন আবার এই সময় বেড়েছে 33%। এই কম্পারেটিভ স্টেটমেন্ট জানতে হবে, কারণ এগুলোর ইম্প্যাক্ট অনেক ভয়াবহ। আর এটা আমরা যদি না জানি, আমরা কখনো তুলনামূলক বক্তব্য দিতে পারবো না, মানুষ তা গ্রহণ করবে না। তো আমি যে কথাটা বলছিলাম সেটা আমি আবার ফেরত যাচ্ছি। একটা কথা আমাদের অনেকেই বলতে ভয় পায়, সবাই মনে করে হাওয়া ভবন নামটা নিলেই মানে একটা প্রকম্পিত হয়ে ওঠে। প্রকৃত ইতিহাস জানেন, হোয়াট ইজ হাওয়া ভবন, কি হয়েছিল?
প্রকৃতপক্ষে হাওয়া ভবন আমি মনে করি এটা যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, যে কাজগুলো এখানে করা হতো, হাওয়া ভবন শব্দটাকে আপনি বাদ দেন, এই ভবনে যে কাজগুলো হতো সেটা যদি আমরা সত্যটা জানি তাহলে আপনারা প্রত্যেকে বলবেন প্রত্যেকটা উপজেলায় এরকম করে একটা অফিস হওয়া উচিত। কারণ কি, কেন আমি সেটা বলছি, কারণ হচ্ছে এই শেখ হাসিনা 17 বছরে সুয়ের আগার দিয়ে যেভাবে খোঁচানো হয় ঠিক ওইভাবে খুঁজে চেষ্টা করেছেন হাওয়া ভবনের দোষ খুঁজে বের করতে, কিন্তু 22 জন স্টাফের মধ্যে একটা স্টাফের বিরুদ্ধে একটা মামলা, একটা অভিযোগ, একটা তথ্য উপাত্ত প্রমাণ করতে পারেনি। আমাদের এই সত্য বলতে হবে। এবং এই হাওয়া ভবনে এখানে যে কর্মকর্তারা যারা কাজ করত তাদের কাজ কি ছিল, আজকে আপনারা যে তরুণদের এই সমাবেশ দেখতে পাচ্ছেন, এই কাজটাই, এই ধারণা, এই কনসেপ্ট তৈরি হচ্ছিল ওইখানে বসেই, যে কারণে যেটা কিন্তু আজকে আমরা সেটা বলি না। কারণ এই হাওয়া ভবনে বসে আপনাকে বাস্তবতা মানতে হবে, এই আওয়ামী লীগ পিরিয়ডে তারা সিআরআই নামক একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যেই প্রতিষ্ঠানকে সরকারি ফান্ডে যেটাকে চালানো হতো। আর উল্টা তারেক রহমান কি করেছিলেন, তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কাজকর্ম শুরু করেছিলেন। কেন? সরকারের প্রভাব মুক্ত থাকতে চেয়েছিলেন। তিনি চাননি সরকারের কোনো প্রভাব, এই খালেদা জিয়ার সরকারের কোনো প্রভাব তার দলে ব্যবহার করা হোক। দলকে সরকারের প্রভাব মুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত। কিন্তু আমরা এই সত্যটাকে বলি না, আমরা এই সত্যটাকে ঢেকে আমরা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছি, যেই ন্যারেটিভটা দ্বারা তারেক রহমানের চরিত্র হরণ করা হয়েছে, যেখানে তারেক রহমানকে প্রশংসা করা উচিত, যাকে রোল মডেল বানানো উচিত। বাংলাদেশের তরুণ রাজনীতির যাদের আকাঙ্ক্ষা আছে তাদের জন্য যেখানে তারেক রহমানের ক্যারেক্টার, তার পার্সোনালিটি, তার পলিটিক্যাল ফোরসাইটনেস, তার শিক্ষা, তার দূরদর্শিতা যেখানে আদর্শ হওয়া উচিত, সেখানে আজকে আপনারা কি করছেন, আজকে ওই আসল সত্যটাকে ভয়ে আপনারা কেউ তুলে ধরেন না। আপনারাই বলেন, এখানে যত ছাত্র দলের, যুব দলের নেতারা আছেন, আপনারা একজন বলতে পারবেন যে কোথাও শুনেছেন হাওয়া ভবনে কোনো স্টাফের কোনো দুর্নীতি শেখ হাসিনা প্রমাণ করতে পারতে বলেন আপনারা? তাহলে কেন আপনারা এটা নিয়ে কথা বলতে ভয় পান? আজকে আমার বক্তব্য হয়তো আমি হয়তো আজকে হয়তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাবে, আই ডোন্ট কেয়ার। আমাদের সত্য নির্মোহ ইতিহাস আপনাকে বলতে হবে। ইতিহাস বলার ক্ষেত্রে আপনি কখনো কার্পণ্য করা উচিত না, ভয় পেলে হবে না। সো আমি সবাইকে অনুরোধ করব, আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বৈষম্য বিরোধী তথা এনসিপি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই ছাত্র নেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা সাহসী, বীরত্বপূর্ণ অবদান রেখেছে, বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে। কেন? তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে। তারা সেই শিক্ষা পায়নি বলে তারেক রহমানের উদারতার কারণে, ছাত্র দলের, যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তারা কৃতজ্ঞতা স্বীকার করেনি। আপনারা বলেন, এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল, এই নাহিদ এবং হাসনাত এরা তখন ছাত্রলীগ করে, তাদের দিকে কেউ ফিরে তাকায়নি। আমরা সেনাবাহিনীতে একটা ট্যাকটিক্স আছে, এটা বলা হয় ডিসিপশন প্ল্যান। ডিসিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এই দিকে আক্রমণ করবেন, কিন্তু আমরা করি কি, পেছন দিক দিয়ে আক্রমণ করি। কারণ কি, আমি জানি সামনের দিকে আক্রমণ করলে সে আমার প্রতি হামলা করবে, আমি এখানে ক্ষতিগ্রস্ত হব। এখানে ডাইরেক্ট আক্রমণের শিকার ছিল ছাত্র দল, যুব দল। তারা ছিল এখানে সাইলেন্ট, তারা বেশ ধারণ করে তারা এখানে চুপচাপ ছিল, তারা আরামে ছিল, এবং তারা সুযোগ বুঝে মিডিয়া, ফেসবুক, হারুনের ভাতর হোটেল এইসব জায়গায় ম্যানেজ করে বেরিয়েছে। আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারেনি? কারণ তাদেরকে শেখ হাসিনা তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করত। তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করত। সো এই সত্যটাকে আপনাদের জানতে হবে। তাই আমি বলবো, আমরা চাই না, এই বিএনপির কাছ থেকে আমরা আশা করি না, ছাত্রদল থেকে আশা করি না, বা যুবদল থেকে আশা করি না এদের মতো এমন নেতা, এমন আদর্শ, এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক। তাদের মধ্যে আমরা চাই সাহস হোক, সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক, এবং তারা শিখুক দেশকে কিভাবে ইউনাইটেড করতে হয়। আমরা চাই, উই ওয়ান্ট দ্য ইউনিটি ইজ স্ট্রেংথ। আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি, এবং আরো একটা বিষয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে, সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে এবং তরুণদেরকে স্পেসিফিক গাইডলাইন দিচ্ছে। আমি ছাত্রদল, যুবদলকে বলবো, প্লিজ আপনারা 31 দফা পড়বেন। 31 দফা না পড়ে আপনারা তর্কে যাবেন না, কারণ আপনারা অনেকে এখনো জানেন না 31 দফায় কি লেখা আছে।
31 নম্বরে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন 31 দফার কত নম্বর আর্টিকেলে লেখা আছে আপনার এই তরুণদের কথা, যুবকদের কথা? বলেন, কে বলতে পারবে? নো, 22 নম্বরে লেখা আছে তরুণদের সম্পর্কে, যুবক, খুব চমৎকার কনসেপ্ট দেওয়া আছে। আমি ভুল বললাম নাকি? সভাপতি সামনে আছে, ভুল বলি নাই তো? সো 31 দফার 22 নম্বরে খুব সুন্দর পরিষ্কার বুঝিয়ে দেওয়া আছে কিভাবে আপনার তরুণদেরকে প্রশিক্ষিত করতে হবে। এবং আরো একটি কথা আপনাদেরকে আমি অনুরোধ করব, বিএনপির সেই ইনসেপশনে যখন জিয়াউর রহমান যে 19 দফা করেছিলেন, যে 19 দফাকে সারা জীবন আওয়ামী লীগ তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পেত, এবং এই 31 দফার সাথে আমি 19 দফার রিফ্লেকশন দেখতে পাই। আপনারা যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন। সো আমি আশা করব আপনাদের সবার কাছে যে আমরা, এবং পরিশেষে লাস্ট একটা কথা বলবো আমি, আমরা সবাই অনেক জায়গায়, আমরা অনেক ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্টের নাম নেই। আমাদের একই সাথে খেয়াল করতে হবে যে একজন খুনি জিয়া আছে, সেই জিয়ার নাম নিতে গেলে আমরা জিয়াউল আহসান বলবো, আর যখন আমরা খুনি শব্দ বলবো তখন বলবো খুনি জিয়াউল আহসান। কারণ জিয়া বলতে একটা ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে জিয়া। তো জিয়া নামের সাথে খবরদার অন্য কোনো ব্যক্তিকে জিয়া নাম দ্বারা বুঝাবেন না, কারণ জিয়ার নাম অনুযায়ী বাংলাদেশে আপনাদের মধ্যে অনেক ছেলে আছে যাদের নাম জিয়া, আপনার মা বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম অনুযায়ী নাম রাখছে। এটা একদম সত্যি কথা, স্বীকার করেন না করেন। তো এজন্য যখন এই খুনি শব্দটা উল্লেখ করবেন, খুনি জিয়াউল আহসান বলবেন, মুখস্থ করেন। তো এই শব্দ, এটা খেয়াল রাখতে হবে আমাদের কিছু কিছু ছোটখাটো বিষয়গুলো। আরেকটা বিষয়, তারেক রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়া শব্দটা চেয়ে বেশি আমি মনে করি তারেক রহমান। কেন? কারণ তারেক রহমানের নিজের আলোয় অনেক বেশি আলোকিত এখন। তো আমাদেরকে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমরা সামনে রেখে আমি বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমি আরেকটা লাস্ট কথা হচ্ছে, তারেক রহমানের সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন, সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না। নেতাদের জন্য, মাঠে যারা আছেন তাদের জন্য হাত পাওয়ার থাকতে হবে। এই আজ যদি অ্যাপ্লাই না করেন, জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না। ইলেকশন ডিসেম্বরে যদি না হয়, ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয়, তাহলে মনে রাখবেন জুন থেকে ইলেকশন, পরবর্তী ডিসেম্বর, তারপরের জুন, তারপরের জুন করতে করতে 2030 সাল চলে যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পতন হবে না। এজন্য টাইম লাইন ঠিক রাখবেন, ডিসেম্বর মিনস ডিসেম্বর। কারণ আরেকটা হচ্ছে, আমি একজন সেনাবাহিনীর একজন প্রতিনিধি হিসেবে বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারেক রহমানের যে সমর্থন, এটাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি যথেষ্ট এটাকে প্রশংসা করেছেন। একই সাথে একটা কথা বলবো, সেনাবাহিনী মাঠে দীর্ঘদিন থাকলে আমাদের দেশের সভরেন্টি, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ, অনুশীলন বন্ধ, এটা দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না। সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ইলেকশনটা সম্পূর্ণ হবে। ইলেকশন শেষ না হলে তাহলে এই সেনাবাহিনী ব্যারাকে যেতে পারবে না। কারণ সেনাবাহিনী আজকে ব্যারাকে গেলে কালকেই দেখবেন সচিবালয় থেকে শুরু করে সব ভাঙচুর শুরু হয়ে যাবে। গতকালকে আপনারা নমুনা দেখছেন। তো আজকে তারা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করে, আবার সেনাবাহিনী ছাড়া চলতেও পারে না। আমাদের ডিফেন্সকে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। সেনাবাহিনীকে নেওয়া বা আমাদের ডিফেন্স নিয়ে কখনো কোনো পলিটিসাইজেশন করা যাবে না। ডিফেন্স শুড বি কেপ্ট আউট অফ পলিটিক্স, এটা সবসময় জন্য করতে হবে। সো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমি ওর বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন একটু অনলাইনে কানেক্টেড হব। আমাদের সাথে রয়েছেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর মোবাশ্বের হাসান, উনি সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী দায়িত্বে রয়েছেন। অস্ট্রেলিয়ার পাশাপাশি উনি